স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি সঙ্গীতা ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আবারও বসছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হবে এ বৈঠক। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইন সভার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে চূড়ান্ত মতামত নেবে কমিশন। এছাড়া এই ধাপের আলোচনায় নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণের ব্যাপারেও চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে চায় কমিশন। বৈঠকে বিএনপি সহ ৩০টি রাজনৈতিক দলের অংশ নেওয়ার কথা। বৈঠক চলবে ১৯ জুন পর্যন্ত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠকের বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের বৈঠকের সবশেষ জানাবেন। সঙ্গীতা, আপনি যেটি বলছিলেন তো সেই ধারা ধরেই যদি বলি তাহলে বলতে হবে যে এই অল্প কিছুক্ষণের মধ্যে এই দ্বিতীয় পর্যায়ের যে বৈঠক অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সেটি শুরু হয়ে যাবে। যে সময়টি আমরা দেখেছি এরই মধ্যে এই কমিশনের যে সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সহ এই কমিশনের যে যারা আছেন সংশ্লিষ্ট তারা এবং সেই সঙ্গে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে অল্প কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি প্রবেশ করেছেন এই ফরেন সার্ভিস একাডেমিতে, যে অর্থাৎ বৈঠকের অন্যান্য রাজনৈতিক দলগুলো আমরা দেখেছি যে তারাও এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। যেটি আপনি বলছিলেন সেই জায়গা থেকে বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক দ্বিতীয় পর্যায়ের। গত ২ জুন উদ্বোধন করেছিলেন দ্বিতীয় পর্যায়ের এই বৈঠক প্রধান উপদেষ্টা, এবং তারপরে ৩ জুন কিন্তু শুরু হয় আলোচনাগুলো বিষয়ভিত্তিক। তো সেই জায়গা থেকে কিছু বিষয় অসমাপ্ত রয়েছে, সেই বিষয়গুলো আজকের এই বৈঠকে আসবে, যেমন সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সেই সঙ্গে থাকছে যে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যে মনোনয়ন। তবে আজকে আরও কিছু বিষয়গুলো থাকবে, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ, আবার সেই সঙ্গে প্রধান বিচারপতির যে নিয়োগ প্রক্রিয়া, এই বিষয়গুলো আজকের এই আলোচনায় থাকবে। অর্থাৎ যে বিষয়গুলো মৌলিক যে সংস্কারের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোই যে কিছু মীমাংসিত রয়েছে, কিছু মতপার্থক্য রয়েছে, সেই বিষয়গুলো আবার আলোচনা করে আসলে এই ঐকমত্য কমিশন একটি জায়গায় পৌঁছতে চায়। আপনি নিশ্চয়ই জানেন যে জুলাইতেই কিন্তু জুলাই সনদ ঘোষণার একটি পরিকল্পনা কিন্তু রয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের। তো সেই জায়গা থেকে আজকে আমরা শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যে এই বৈঠকটি। তারপরে আরও আপনার বিস্তারিত নিশ্চয়ই তখন জানাতে পারবো যে আজকের যে এই বৈঠক ঐকমত্য কমিশনের সঙ্গে সেটি কোন পর্যায়ে কোন বিষয়গুলো আসলে আরও যুক্ত হয়। সঙ্গীতা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবন অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাকের সমর্থকেরা। এ বিষয়ে জানাতে নগর ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজমা লগ্ন নগর ভবনে ইশরাক সমর্থকদের আজকের কর্মসূচির বিস্তারিত জানাবেন। সঙ্গীতা, যে আন্দোলনটি গত পরশুদিন থেকে শুরু হয়েছিল সেই আন্দোলনই কিন্তু এখনো চলছে। গতকালকে আরো দুর্বার করার কথা ঘোষণা দিয়েছিলেন খোদ ইশরাক, এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা সকাল থেকে দেখেছি আজকে কিন্তু জনসমাগম এখানে অনেক বেশি। গতকালকে কিন্তু বেশ কিছু বিষয় আলোচনা এসেছিল, তিনি জানিয়েছিলেন, এবং অর্থাৎ যে আলোচনা করেছিলেন এখানে কর্পোরেশনের লোকজনের সাথে, সেখানে কিন্তু ব্যানারে তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছিল, এবং তাকে যে মেয়র হিসেবে সেখানে লেখা হয়েছিল, সে যে পদবিটি দেওয়া হয়েছিল সে বিষয়টি নিয়ে কিন্তু বেশ কিছু আলোচনা হয়েছিল। কিন্তু আজকে নতুন একটা দিন শুরু হয়েছে। এই সময়ে এসে কিন্তু যারা রয়েছেন অর্থাৎ সমর্থকেরা যারা রয়েছেন তারা আরও বলছেন আমাদের সাথে অপেয়ারে যে আরও দুর্বার করে তারা আন্দোলন গড়ে তুলবেন। অর্থাৎ আজকে জনসমাগম কিন্তু গত ২ দিনের তুলনায় অনেক বেশি। আমরা অনেকেরই সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে কিছুক্ষণের মধ্যে ইশরাক কিন্তু আমাদের এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে যারা সচিবরা রয়েছেন তাদের সাথে আজকে আলোচনায় বসবেন, এবং কিভাবে আসলে ডেঙ্গু প্রতিরোধ করা যায়, এবং সেই সাথে যারা নগরবাসী রয়েছেন তাদের স্বাস্থ্য ঝুঁকির যে বিষয়টি রয়েছে কিভাবে আসলে সেটি দেখানো যায় সেই বিষয়টি আসলে তারা নজর রাখছেন। এছাড়াও আন্দোলন এবং নগরের উন্নয়নের জন্য যে কর্মতৎপরতা রয়েছে দুটি আসলে যুগপথভাবে চালাবেন বলে তারা আমাদেরকে এখন পর্যন্ত নিশ্চিত করেছেন। আমরা দেখেছি যে ঢাকা যে বিচ্ছিন্নভাবে যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর লোকজন আজকে এখানে উপস্থিত হচ্ছেন, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু আমরা দেখেছি এখানে যারা আছেন তারা কিন্তু আসছেন, স্লোগান দিচ্ছেন, এবং এটাও বলছেন যে আজকেও আসলে নির্ধারিত আলোচনা শেষে ইশরাক হোসেন যিনি আসলে আমাদের কাছে ব্রিফিং করবেন, এবং ব্রিফিং করার পরে আসলে তারা আগামীতে কোন ধরনের কার্যক্রমে যাচ্ছেন, কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে সেই পদক্ষেপগুলো সম্পর্কে আমাদেরকে স্পষ্ট করে আমাদেরকে জানাবেন। এবং আরেকটি বিষয় আমি একটু জানিয়ে রাখতে চাচ্ছি, যেহেতু আসলে গেল কয়েকদিন ধরে
যেহেতু বিচার বিভাগের একটি রায়ের বিষয় এসেছে, এই বিষয় নিয়ে তারা কিন্তু আসলে বলছেন যে তারা আসলে আইন মেনেই এখানে আসতেছেন। আমরা প্রশ্ন করেছিলাম যে মেয়র হিসেবে ব্যানারে প্রশ্ন করা হয়েছে, আমরা বিভিন্ন প্রশ্ন রেখেছিলাম যে এরপরে কোন ধরনের পদক্ষেপগুলো যাবে, আমাকে স্পষ্ট করে বলেছেন আজকে আসলে সাংবাদিকভাবে আলোচনা শেষে তিনি আমাদেরকে বিস্তারিতভাবে জানাবেন। এই ছিল লগ্ন সংবিধান এখানে। ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রাচ্যে শত্রুতা কমিয়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন G7 এর নেতারা। ইরান কখনো পরমাণু অস্ত্র রাখতে পারবে না বলেও G7 এর এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়েছে। সম্মেলনে ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থনও ব্যক্ত করে G7 এর নেতারা। তারা বলেন ইসরায়েলের আত্মরক্ষা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের অধিকার রয়েছে। এছাড়াও সম্মেলনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নেতারা। আরও বলেন ইরানের পরমাণু অস্ত্র তৈরির কোনো অধিকার নেই। এছাড়া আঞ্চলিক অস্থিতিশীলতা ও সন্ত্রাসের প্রধান উৎস ইরান বলেও উল্লেখ করেন নেতারা। যদিও পরমাণু অস্ত্র তৈরির কথা বরাবরই অস্বীকার করে আসছে ইরান। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে জ্বালানির দাম অতিরিক্ত বাড়লে দেশের অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে। কারণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ তুলনামূলক কম থাকায় বাড়তি মূল্যে জ্বালানি কেনার সামর্থ্য সরকারের নেই, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। টেকসই সমাধানের জন্য আমদানি নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে জোর দেওয়ার তাগিদ তাদের। অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাসের সরবরাহ কমায় জ্বালানি সংকটে ভুগছে দেশ। গত 3 থেকে 4 বছর যাবৎ দেশের সামষ্টিক অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ছে তার বড় কারণ উচ্চমূল্যে জ্বালানি আমদানি। বৈদেশিক মুদ্রার সিংহভাগ চলে যাচ্ছে এ খাতে। এমন পরিস্থিতিতে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে দাম বাড়ছে জ্বালানির। বাংলাদেশেও এর বিরূপ প্রভাবের শঙ্কা বিশ্লেষকদের। $65 তেলের থেকে $75 তেল হয়ে গেছে। সো $10 মতো অলরেডি বেড়ে গেছে। তার মানে আমরা নেক্সট রাউন্ড যদি এখন কিনতে হয় তেল, আমাকে এই $75-75 আমাকে কিনতে হবে। শিল্প উদ্যোক্তারা বলছেন জ্বালানি সংকট বাড়লে রপ্তানিতেও নেতিবাচক প্রভাব পড়বে। হ্যাঁ, সমস্যা তো হবেই। যুদ্ধ শুরু হলে যে কোনো যুদ্ধই আমাদের জন্য এফেক্ট করবে। প্রাইস নিয়ে আমাদের একটু সমস্যা হবে, জ্বালানিতে কন্টেইনার ভাড়াগুলো বেড়ে যাবে, এই ক্ষেত্রে পোশাক রপ্তানিতে একটা এফেক্ট পড়বে। যেমন আমাদের একটা টার্গেট আছে, সেই টার্গেটে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু বাধাগুলো আমাদের বারবার আসতেছে। বিশ্লেষকরা মনে করেন টেকসই সমাধানের জন্য আমদানি নির্ভরতা কমাতে হবে, কিন্তু উল্টো পথে হাঁটছে সরকার। জ্বালানি খাতের যে সংকট, এটি শুধুমাত্র এই যুদ্ধকেন্দ্রিক না চিন্তা করে দীর্ঘমেয়াদী আমাদের আমদানি নির্ভর জ্বালানি থেকে সরে আসাটি খুবই জরুরি। এবং এক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে দেখতে পাচ্ছি সরকার এলএনজি আমদানিকে আরও বৃদ্ধি করছেন, সুবিধা বাড়িয়ে দিচ্ছেন এলএনজি আমদানি করার জন্য, যেটা আমাদের কাছে মোটেই সরকারের রাজনৈতিক অঙ্গীকারের সাথে মেলে না। একই সাথে জ্বালানি তেলের মজুত বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে জোর দেওয়ার পরামর্শ তাদের। সুতরাং আমরা মনে করি যে সরকারের উচিত নবায়নযোগ্য জ্বালানির দিকে ধীরে ধীরে শিফট করা এবং এখানে দেশি এবং বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। পর্যাপ্ত কিট না থাকায় হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কর্মকর্তারা জানান এরই মধ্যে দেশের 35টি হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হলেও দাতা সংস্থার কাছ থেকে কিট সংগ্রহের মাধ্যমে করোনা পরীক্ষার পরিধি বাড়ানোর চেষ্টা চলছে। প্রাথমিকভাবে করোনা শনাক্তের জন্য অ্যান্টিজেন র্যাপিড টেস্ট কিট বা শনাক্তকরণ কিট অতীব প্রয়োজনীয়। দেশে করোনা সংক্রমণ ধীরে ধীরে কমে আসলে করোনা পরীক্ষার কিট সরবরাহ কমে আসে। তবে সম্প্রতি সংক্রমণ বাড়ায় সংকটে পড়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সংক্রমণের হার বাড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। যদি থাউজেন্ড চলে আসে তখন এটা আসলে এই জন্য একটু আর্লি টু কমেন্ট, তখন হয়তো আমরা অবশ্য সময় পাবো, তখন তো ইম্পোর্ট করার সুযোগ থাকবে। এখন পর্যন্ত যেই পরিমাণে তাতে তো আমরা পারতেছি, সমস্যা হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশের 35টি হাসপাতালে অ্যান্টিজেন র্যাপিড ও আরটিপিসিআর টেস্ট শুরু হয়েছে। প্রায় 35টা জায়গায় সারা দেশে আমরা করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট প্লাস আরটিপিসিআর কিটস সরবরাহ করে দিচ্ছি। সরকারিতে আমরা কিটসগুলো দিচ্ছি, বেসরকারি তাদের নিজ উদ্যোগে কিটস সংগ্রহ করে পরীক্ষা করতেছে। সরকারি যেগুলো ছিল ওই কিটসগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছিলো, করোনা পরীক্ষা যেহেতু কম ছিল, এখন আমরা নতুন করে কিটস সংগ্রহ করে সাপ্লাই দিচ্ছি। সংকট মেটাতে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকেও চলছে কিট সংগ্রহের কাজ। সংগ্রহটা আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার আছে, IFRC, WHO, ইউনিসেফ, ওদের কাছ থেকে।
এবং আমরা সরকারিভাবে কেনার ব্যবস্থা করতেছি, যেটাকে সিএমএসডি থেকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কিটস কেনার জন্য। আশা করি যে ওই কিটসও অচিরেই কেনা হয়ে যাবে। সংক্রমণের হার আরও বাড়লে পরীক্ষার পরিধিও বাড়াবে স্বাস্থ্য অধিদপ্তর। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। সকাল থেকে ভারী বৃষ্টিতে খুলনায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। শহরের রয়্যাল মোড় এলাকায় আছেন সহকর্মী আমিরুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিরুল, নগরের জলাবদ্ধতা নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? খুলনার যে নগরবাসী দীর্ঘদিনের যে দাবি ছিল, বিশেষ করে যে জলাবদ্ধতা নিরসনের দাবি খুলনা নগরবাসী, যার কারণে যে বিগত সময়ে যে ছিটকানো নির্বাচনগুলো অনুষ্ঠিত, সেই নির্বাচনে কিন্তু যারা নির্বাচিত হয়েছিলেন বা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মেয়র পদে, তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে খুলনা নগরীকে জলাবদ্ধ মুক্ত করবেন। কিন্তু সেই লক্ষ্যে কিন্তু গেল যে মেয়র ছিলেন তারও নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি ছিল এটা। সেই ধারাবাহিকতায় খুলনা যে জলাবদ্ধ দূরীকরণ প্রকল্পের আওতায় প্রায় জলবায়ু পরিবর্তনের যে ফান্ড থেকে 600 কোটি টাকা জলাবদ্ধতা নিরসনের যে প্রকল্পের বরাদ্দ মিলে, সেই অনুসারে যে ড্রেনেজ যে ব্যবস্থা, সেই ব্যবস্থার উন্নয়ন করা এবং অন্যান্য জলাবদ্ধ দূরীকরণ যে ব্যবস্থা, সেই কাজ করছে বলা যায়। কিন্তু জলাবদ্ধতা যে দূরীকরণের যে ব্যবস্থা, সেটা কিন্তু ওইভাবে যে উন্নয়ন, সেটাকে পরিলক্ষিত এখনও হয়নি। বিশেষ করে সকালে যে সামান্য বৃষ্টি হয়েছে, বলা যায় ঘণ্টাখানেকের বৃষ্টিতে নগরীর যে গুরুত্বপূর্ণ মোড় যেটা রয়্যাল, সেই রয়্যাল মোড়টা তলিয়ে গেছে, যার কারণে যে ভোগান্তিতে পোহাতে হচ্ছে সাধারণ যে নগরবাসী তাদের। বিশেষ করে যে আজ যে রয়েছেন যে অফিস আদালত চালু রয়েছে, অফিসগামী যারা মানুষ রয়েছে, তারা কিন্তু এই যে জলাবদ্ধতার কারণে যে ভোগান্তি, সে ভোগান্তি পড়তে হচ্ছে। বিশেষ করে যারা যানবাহনে যারা এসেছে, তারা যেমন যানবাহন বিকল হয়েছে এখান থেকে দেখেছি, অনুরূপভাবে অনেকে কিন্তু যানবাহন পাচ্ছে না। বিশেষ করে যানবাহনে যারা আছেন, তাদের যানবাহন নষ্ট বা বিকল হওয়ার কারণে অনেকে যানবাহনের পরিমাণও কমে গেছে, যার কারণে যে অফিসগামী মানুষ যারা রয়েছেন এবং যারা ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, ব্যাংক বিমায় যাবেন, তারা কিন্তু দুর্ভোগী সকাল থেকে পোহাচ্ছেন। এবং এই জলাবদ্ধতা শুধুমাত্র যে সড়কে পানি যে উঠেছে এমনটি নয়, এই জলাবদ্ধতার চাপ, পানির চাপটা কিন্তু অনেক বাড়িতেও দেখেছি। বিশেষ করে যে নিজের যে বাড়িগুলো রয়েছে, সেখানটাও এই জলাবদ্ধতা সৃষ্টি, যার কারণে যে শুধুমাত্র যে রয়্যালের মোড়ের মধ্যে সীমাবদ্ধ রয়েছে এমনটি নয়, সামান্য বৃষ্টিতে যে দুর্ভোগ পোহাতে জলাবদ্ধতা নিরসন, সে নগরের দীর্ঘদিনের দাবি নগরবাসী। এই সমস্যার সমাধান এটা নগরবাসী প্রত্যাশা করে। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই কালিয়াকৈর উপজেলায়। সেখানে বিভিন্ন সমস্যা জর্জরিত নাকাল বা ভোগান্তি নিয়ে প্রতিদিন নিত্যদিনে কাজ করছেন এখানকার বাসিন্দারা। সেই বিষয়গুলো আসলে তুলে ধরার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এই কালিয়াকৈর উপজেলার যারা বাসিন্দা রয়েছেন, যারা ভুক্তভোগী, তাদের কাছ থেকে শুনবো। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে একটু জানতে চাই যে আপনাদের জলাবদ্ধতা বা যথাযথভাবে ময়লা আবর্জনা ফেলা হয় রাস্তাঘাটে, এতে করে কতটা ভোগান্তি পড়তে হয়? এটা আমরা চরম ভোগান্তিতে আছি, কারণ এই গাজীপুর ডিস্ট্রিক্টটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এক্ষেত্রে পানি নিষ্কাশনের ময়লা আবর্জনা ব্যবস্থা না থাকে, তাহলে স্তূপ জমে আছে বিভিন্ন জায়গায়, এবং সেখান থেকে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকে শুরু করে আমাদের নাগরিক সমাজের নানাবিধ সমস্যা হচ্ছে। তো এটার আশু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আহ্বান জানাবো। ধন্যবাদ। এখানে আরেকজন আছেন, আর কি ধরনের সমস্যা জর্জরিত এখানকার বাসিন্দা বা বিশেষ করে আপনারা? আমাদের মূল সমস্যাটা চিকিৎসা ব্যবস্থা। আমাদের কালিয়াকৈর উপজেলা একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এরপরেও আমরা বিগত সময়ে দেখে আসছি চারিপাশে মানুষ যখন অসুস্থ হয় তখন তাদের আমাদের উপজেলার বাইরে যে চিকিৎসা নিতে হয়, যেমন কুমুদিনী আছে আশেপাশে। আমাদের যদি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানটা একটু উন্নত করা হয়, তাহলে আমাদের জন্য আমাদের দূর দূরান্তে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। জি 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 এটাই। অসংখ্য ধন্যবাদ। এখানে আরো কয়েকজন আছেন, একটু জানতে চাই আপনাদের কাছ থেকে আর কি কি নাগরিক সুবিধা থেকে আপনারা বঞ্চিত এই উপজেলা? আমি এখানে কর্মজীবী কাজ করি। মনে করেন আমার ঠান্ডা একটা জ্বর হইলো, ওই ঠান্ডা জ্বর হইলে ডাক্তারে মনে করেন যে 10টা পরীক্ষা লিখে দেয়, অথচ কিন্তু ডাক্তারের চিকিৎসা কিন্তু ট্যাবলেট খাইলে কিন্তু আমার সারে। আমি গরিব মানুষ, ওটা বুঝবো না। ডাক্তারে মনে করেন আগে 10টা পরীক্ষা টেস্ট করা, তারপরে তোমার চিকিৎসা করাইবো। এখন আমার তো এত টাকা নাই যে আমি 10টা পরীক্ষা করব। এখান থেকে কি টাঙ্গাইল বা কুমুদিনীতে সেখানে কি রেফার করেন? হ্যাঁ, এখানে আমি আমার মেয়ের সমস্যা ছিল, বাচ্চা হওয়ার সম্ভাবনা, তবে এখানে আমি এই কালিয়াকৈর সেন্টারে ভর্তি করে রাখছি।
উনি বললো আমার এখানে নাই আইসি নাই, বাচ্চা নর্মাল আছে বা দুর্বল আছে, তারই জন্য আমার মেয়ের ডাইরেক্ট কুমুদিনী পাঠিয়ে দিচ্ছে। উন্নত চিকিৎসা না থাকার কারণে, ব্যবস্থা না থাকার কারণে আসলে দূর দূরান্তে গিয়ে তাদেরকে চিকিৎসা সেবা নিতে হয়। তারপর এখানে যেহেতু এই কালিয়াকৈর একটি শিল্পনগরী এলাকা, সেই শিল্পনগরী এলাকায় সাধারণ শ্রমিকদের বিষয় একটু জানতে চাই। আপনারা কাজ করেন, কতটা ভোগান্তিতে পড়তে হয় কাজ করার ক্ষেত্রে, বা কি কি ধরনের সমস্যা পড়তে হয় যদি একটু বলবেন। আমাদের সমস্যা হলো অনেক অফিসে আমাদের ঠিকমতো বেতন বোনাস দেওয়া হয় না, তার ভিতরে আমাদেরকে জোরজবরদস্তিভাবে অনেকের বাইর করে দেওয়া হয়, কোনো টাকা পয়সা দেওয়া হয় না। এগুলা কালিয়াকৈরের ভিতরে আমাদের এই সমস্যাগুলা যাতে আপনার সমাধান হয়ে যায়, ভালো ফ্যাক্টরি হইলে আমরা কাজকাম করে সাধারণ জনগণ ভালোভাবে চলতে পারবো। তো এই শুনছিলেন আসলে এখানকার বাসিন্দারা, তারা কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে যে ধরনের ভোগান্তির সম্মুখীন হয় সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করেছে। পাশাপাশি শিল্পনগরী এলাকা সহ যে আরো যে জরাজীর্ণ জনজীবন, তারা প্রতিনিয়তই এই ভোগান্তির মধ্য দিয়ে দিন পার করছেন, নিত্যদিনের কাজ পরিচালনা করছেন, এবং কি অনেকে বেকারত্ব হারাচ্ছেন। এই শিল্প কারখানার যে অব্যবস্থাপনা, সেটার কারণে চাকরি হারাচ্ছেন, বেকারত্ব হচ্ছেন, যার কারণে অপরাধমূলক কর্মকাণ্ড কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই কালিয়াকৈর উপজেলায়। তো পরবর্তী সংবাদ দুপুর 2টা থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে ভিন্ন রকমের যে ভোগান্তি, জনদুর্ভোগ, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে রাজধানীর গুলশানে। বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই বৈঠকে তারেক রহমান জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তার বিষয় সফলভাবে তুলে ধরেছেন বলে মনে করেন বিএনপি নেতারা। অত্যন্ত ফলপ্রসূ এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঐতিহাসিক বৈঠকটি হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়। ঈদের টানা ছুটিতে দরপতনের পর রাজশাহীতে চাঙা হচ্ছে আমের বাজার। হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালির দাম মন প্রতি বেড়েছে 700 থেকে 800 টাকা পর্যন্ত। এরপরও যে লোকসান হয়েছে তা কাটিয়ে ওঠা সম্ভব নয় বলছেন চাষিরা। তাদের দাবি, উৎপাদন ও বাজারজাতকরণেই খরচ হচ্ছে সব টাকা। আমবাগান ও চাষিদের রক্ষায় রপ্তানি সহ দাম বাড়ানোর কার্যকর পদক্ষেপ চান চাষিরা। গোপালভোগ, হিমসাগর এবং ল্যাংড়া আমের ভরা মৌসুমে ঈদের টানা 10 দিনের ছুটি, আর তাতেই বন্ধ হয়ে যায় কুরিয়ার সার্ভিস। পাইকারি ব্যবসায়ীরা আসেননি আম কিনতে। এ সময় হিমসাগর, ল্যাংড়া, আম্রপালির দাম কমে মনপ্রতি 1200 থেকে 1500 টাকায় নেমে আসে, আর লক্ষণভোগ আমের দর কমে দাঁড়ায় 300 থেকে 400 টাকা মন। এভাবে বেচলে ভাই আম লস হবে, কারণ হলো আমের বাজার কম। ওষুধ আবার নানা কীটনাশক ব্যবহার করে, এগুলোর দামও অনেক বৃদ্ধি, সে কারণে আমের বাজার মূল্য অনুযায়ী আমি সেভাবে টাকা হইতেছে না ব্যাপারীদের। সোমবার হঠাৎ করেই চাঙ্গা হতে থাকে আমের বাজার। হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালির দাম মনপ্রতি 700 থেকে 800 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1500 থেকে 2200 টাকা পর্যন্ত। লক্ষণভোগের দর উঠেছে 500 থেকে 700 টাকা মন। তারপরও ঈদের ছুটিতে যে লোকসান হয়েছে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে না মনে করছেন চাষি ও ব্যবসায়ীরা। আমের তো এবার এবছর লস, দাম কিছুটাই বাড়ছে না, কমই আম দাম। বর্তমান সিচুয়েশন এরকম যদি চলে তাহলে অর্ধেক গাছ কাটি ফেলতে হবে, তাছাড়া তো উপায় নাই। লক্ষণভোগ যে আমটা আছে বাইরে পরিচিত, ওই আমটা কিনছি 600 থেকে 800 টাকা মন। গুঠি আম যেগুলো আমরা বলি, ওইটা আম ভেদে দাম। আমবাগান ও চাষিদের রক্ষায় রপ্তানি সহ দাম বাড়ানোর কার্যকর পদক্ষেপ চান তারা। ঈদের আগের বাজার ছিল খুব ভালো, ঈদের পর এসে বাজার একদম শুয়ে পড়েছে। কৃষকের থেকে নিয়ে আসি আমরাও যদি মুকামজাত যে করবো, ওখানে দাম যখন বেশি থাকবে আমরাও ওখানে বাজারে বেশি দামে আমরা বিক্রি করতে পারবো। এবছর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলায় 93,125 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 11,05,858 মেট্রিক টন। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।